তো এই গল্পে শুরু হয় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আমরা দেখতে পারি এই কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক নতুন নতুন ছেলেমেয়েরা চলে এসেছে। এখানে আমরা 3টা বন্ধুকে দেখতে পারি, যাদের নাম ছিল আজ্জু, বেবি এবং স্যান্ডি। আর যেহেতু তারা 3জনই একই রুমের মধ্যে থাকতো, এই জন্য তাদের মধ্যে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। তারা একে অন্যের খুবই ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তারা 3জনই একে অন্যের সাথে সব কিছু শেয়ার করতো, তাদের মনের কথাবার্তা খুলে বলতো, তাদের ফ্যামিলি কন্ডিশন নিয়ে বিভিন্ন সময় আলাপ আলোচনা করতো। তবে পরদিন সকালবেলা যখন তারা 3জন কলেজে চলে আসে, তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে কলেজের মধ্যে সিনিয়ররা জুনিয়রদেরকে র্যাগিং করছিল। আর এগুলো দেখার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারা চিন্তা করছিল তাদের পালা না আবার চলে আসে। তারা দেখতে পারে সমস্ত সিনিয়ররা কান ধরে সমস্ত জুনিয়রদেরকে এক পায়ে দাঁড়া করে রেখেছে, আর অনেকে তো নানান রকম করে তাদেরকে পেটানোরও ট্রাই করছে। এই সমস্ত ব্যাপারগুলোতেই তারা একটু বেশি ভয় পেয়েছিল। আর তাছাড়া সামনে তাদের পালা এমনিতেই চলে আসবে, যেটা আমরা একটু সামনেই জানবো। এই জন্য রাতের বেলায় হোস্টেলে আজ্জু নামের সেই ছেলেটা সমস্ত জুনিয়রদেরকে এক জায়গায় করে আর তাদের সবার সামনে ভাষণ দেওয়া শুরু করে। সে বলে যে দেখো, আমাদেরকে একা পেয়ে তারা র্যাগিং করে, এই জন্য যেই কোনো ওয়েতে আমাদেরকে এই র্যাগিংয়ের হাত থেকে বাঁচতে হবে। আমাদের সবার একজোট হতে হবে, আর যদি আমরা একজোট হয়ে কলেজে যাওয়া আসা করি, তাহলে ভয়েই কেউ আমাদের সাথে কথাবার্তা বলতে চাইবে না। র্যাগিং করা তো অনেক দূরের ব্যাপার। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সবাই রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে অন্য কোনো অপশনও ছিল না। তারা সবাই একসাথে এক হয়ে থাকার সিদ্ধান্ত নেয়। এই জন্য পরদিন সকালবেলায় যখন তারা সবাই মিলে একসাথে কলেজে আসে, তখন তাদেরকে র্যাগিং করা তো দূরের কথা, সিনিয়ররা তাদের সংখ্যা এত বেশি একসাথে দেখার পরে তাদের সাথে কথাবার্তা পর্যন্ত বলতে ভয় পাচ্ছিল। এরপরে পরদিন সকালবেলা যখন আজ্জু তার গ্রুপ নিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিল, তখন বাইক দিয়ে 2টা সিনিয়র সেখান দিয়ে ক্রস করছিল। তবে আজ্জু আর তার গ্রুপ কোনোভাবেই রাস্তা থেকে সরছিল না। যদিও সিনিয়র তাদেরকে হুমকি দামকি দিয়ে বলছিল রাস্তা থেকে সরে যাওয়ার জন্য, তবে কোনোভাবেই তারা তো রাস্তা থেকে সরছিলই না, বরং তারা সিনিয়রের সঙ্গেও বেয়াদবি করা শুরু করে দিয়েছিল। কারণ সিনিয়রদেরকে এখন আর তারা কোনো দামই দিচ্ছিল না, আর সিনিয়রদের যেই ভয় ছিল সেটা তো তাদের মধ্যে থেকে চলেই গিয়েছে। এই জন্য তারা সিনিয়রদেরকে উল্টাপাল্টা বলা শুরু করে। তবে এই সমস্ত ব্যবহারগুলো দেখার পরে সিনিয়রদের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। তারা যদিও এখানে তেমন কিছু করে না, তবে তাদের অবস্থা দেখে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে তারা হয়তোবা জুনিয়রদের অবস্থা খারাপ করে দেবে। আর এরপরে যখন হোস্টেলে এসে আজ্জু এই কথাটা সবার সঙ্গে শেয়ার করে, তখন এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কারণ তারা জানতে পারে যে এই ছেলেটার সাথে তারা পাঙ্গা নিয়েছে, সেই ছেলেটার অন্য কেউ ছিল না, সে ছিল গুট্টি নামের একটা ছেলে, যে কিনা এই কলেজের সবচেয়ে বড় গ্যাংস্টার। মানে সেই হচ্ছে এই কলেজের সবচেয়ে বড় নেতা, আর সেই সমস্ত কিছু কন্ট্রোল করে। সবাইকে আচ্ছা রকম ধোলাই করার কাজটাও সে করে। তাছাড়া তার একটা বিশাল বড় গ্রুপও আছে। এই জন্য এখানে সবাই প্রচণ্ড ভয় এই জন্য পাচ্ছিল যে সেনা আবার তাদের হলের মধ্যে এসে তাদেরকে পেটানো শুরু করে, কারণ তার কাছে সেই পাওয়ারও আছে। তো এখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য যত নিউ কামার ছিল তাদের মধ্যে সমস্যা শুরু হয়ে যায়, মানে তাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বিমত শুরু হয়ে যায়। এই জন্য আজ্জুর গ্রুপ ছেড়ে কিছু ছেলে অন্য জায়গায় চলে যায়, যদিও এখনও কিছু ছেলে আজ্জুর গ্রুপের সাথে ছিল। আর তারা সবাই মিলে তাদের যত অস্ত্রশস্ত্র ছিল, মানে লাঠি সোটা বা ছুরি টুরি জাগিয়ে ছিল, সেই সমস্ত জিনিস এক জায়গায় করে ফেলে, যাতে করে যখন রাতে গুট্টি তার গ্রুপ নিয়ে তাদের উপরে আক্রমণ করতে আসবে, তখন এগুলোর মাধ্যমে তারা তার গ্যাংকে প্রতিহত করতে পারে। তবে আসলে রাতের বেলায় যখন গুট্টি তার গ্যাং নিয়ে আসে, তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। কারণ গুট্টির গ্যাংয়ের মধ্যে এত মেম্বার ছিল, আর সে এত ছেলেদেরকে নিয়ে এখানে চলে এসেছে। পুরো হোস্টেলের মধ্যেও এতগুলো ছেলে ছিল না। সো তারা তাদের সাথে ফেস কি করবে? তারা যদি তাদের সঙ্গে মারামারি করতে যায়, তাহলে হয়তো তারা তাদের হাড্ডি মাংস গুঁড়োই করে ফেলতে পারে। মানে কালকে সকালে তারা বের হওয়ার মতো অবস্থায় থাকবে না। এই জন্য বাকি যেই ছেলেরা আজ্জুর গ্রুপে এখন পর্যন্ত ছিল, তারা সবাই আজ্জু আর তার 3টা ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বাইরে বের করে তারা ভেতর থেকে দরজা লক করে দেয়, যাতে করে যদি মারটার খায় তাহলে আজ্জু আর তার ফ্রেন্ডরাই খায়, তাদের কোনো ক্ষতি না হয়। অ্যান্ড এখন আর কি হওয়ার ছিল, গুট্টি আজ্জু, বেবি আর স্যান্ডিকে আচ্ছা রকম করে ধোলাই করে, আর তাদেরকে পেটাতে তাদের জামা কাপড় খুলে তাদেরকে ধরে সোজা তার আন্ডারগ্রাউন্ডের গোডাউনে নিয়ে যায়। আর পরবর্তী 2টা দিন তাদেরকে সেখানে রেখে গুট্টি আর তার পুরো গ্যাং মিলে তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করে। আর 2 দিন ধোলাই করার পরে ফাইনালি তাদেরকে এই শর্তে ছেড়ে দেয়, যাতে করে ভবিষ্যতে আর তারা সিনিয়রদের দিকে চোখ তুলে না তাকায়, আর তাদের সাথে পাঙ্গা নেওয়ার কোনো রকম সাহসও না করে। তো এখন 2 দিন পরে আজ্জু আর তার বন্ধুরা কোনো রকমে হোস্টেলে ব্যাক তো করে ফেলে। তবে আজ্জু কোনোভাবেই এই অপমানটা সহ্য করতে পারছিল না। মানে গুট্টি যে তাদেরকে 2 দিন রেখে আচ্ছা রকম করে ধোলাই করেছে, এই ব্যাপারটা পুরো হোস্টেলে ছড়িয়ে পড়েছে। এখন সবাই তাদেরকে অন্য নজরে দেখা শুরু করে দিয়েছে। আর তাছাড়া আজ্জুর মনের মধ্যে প্রতিশোধের একটা আগুন জ্বলছিল। সে যেই কোনো ওয়েতে গুট্টির থেকে বদলা নিতে চাইছিল। এই জন্য সে সবসময় বিভিন্ন রকম করে টেনশন করা শুরু করে যে কীভাবে সে গুট্টির কাছ থেকে বদলা নিতে পারে। আর ফাইনালি তার মাথায় একটা বুদ্ধি চলে আসে।
এই জন্য সে তার বন্ধুদেরকে বলে যে আমার মাথায় একটা বুদ্ধি আছে কী করে গুট্টির থেকে বদলা নেওয়া যায়। সো আমার প্ল্যানিংটা হচ্ছে গিয়ে এরকম। আমরা যেমনটা জানি যে গুট্টির কাছে অনেক অনেক লোকজন আছে, মানে বিশাল বড় একটা গুন্ডা বাহিনী আছে। এখন আমাদের কাছেও এমন গুন্ডা বাহিনী আসতে পারে, মানে আমরা যদি এমন কারোর সাথে ফ্রেন্ডশিপ করে ফেলতে পারি যার কাছে একটা বিশাল বড় বাহিনী আছে, তাহলে অবশ্যই ফ্রেন্ড হিসেবে তাদের বাহিনীও আমাদের হয়ে যাবে। সো আমরা সেই বাহিনীর মাধ্যমে গুট্টির কাছ থেকে বদলা নিলেও নিতে পারি। সো এখন আমাদের করণীয় হচ্ছে গিয়ে আমাদেরকে এমন একটা লোককে খুঁজে বের করতে হবে যার কাছে অলরেডি একটা বিশাল বড় গ্যাং আছে, আর তার সাথে যখন আমরা ফ্রেন্ডশিপ করে ফেলবো তখন সেই বাহিনীও আমাদেরই হয়ে যাবে। সো এখন থেকে আমরা প্রতিদিন গিয়ে বারে আড্ডা দেবো, আর আমরা এই ব্যাপারটা খুঁজে বের করার ট্রাই করব যে কার কাছে বিশাল বড় গ্যাং বাহিনী আছে, আর তার সাথে গিয়েই আমরা ফ্রেন্ডশিপ করার ট্রাই করব। তো এখন যেহেতু আজ্জুর ফ্রেন্ডরাও ওই ব্যাপারটা মেনে নিয়েছে, এই জন্য পরদিন সন্ধ্যা থেকেই তারা বিভিন্ন বারে গিয়ে আড্ডা দেওয়া শুরু করে, আর এক এক করে বিভিন্ন গুন্ডাদের সাথে ফ্রেন্ডশিপ করার ট্রাই করে। তবে তারা যতজনের সাথে ফ্রেন্ডশিপ করার ট্রাই করছিল সবাই তাদেরকে বাচ্চা মনে করে ইগনোর করে দিচ্ছিল, আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তাদের মন আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ তারা দেখতে পাচ্ছিল যে তাদের এই প্ল্যানিংটাও তাদের চোখের সামনেই নষ্ট হয়ে যাচ্ছে। তো এরপরে আজ্জু আর তার ফ্রেন্ডরা একটা বারের মালিক সম্পর্কে জানতে পারে যে এই মালিক বিশাল বড় একজন গ্যাংস্টার। এই জন্য তারা দ্রুত গিয়ে সেই মালিকের সঙ্গে খাতিরদারি করার ট্রাই করে। তবে সেই মালিকের যেই বডিগার্ডরা ছিল তারা কোনোভাবেই তাদেরকে তার কাজ পর্যন্ত ঘেঁষতেই দিচ্ছিল না। এই জন্য তারা প্রচণ্ড মন খারাপ করে ফাইনালি বাথরুমে চলে আসে। তবে এখানে যখন তারা বাথরুমে পি করছিল তখন এখানে রাঙ্গা নামের একটা লোক চলে আসে, যে কিনা বেবির কাছে এসে একটা লাইটার চায়। তবে বেবির মাথা যেহেতু অলরেডি গরম হয়েছিল এই জন্য সে তাকে লাইটার তো দেয়ই না, বরং উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। তবে এতে করে রাঙ্গা তাদের উপরে রাগ তো হয়ই না, বরং বেবি যেই সিগারেটটাকে খাচ্ছিল রাঙ্গা সেই সিগারেট থেকেই তার নিজের সিগারেটটা খুবই স্টাইলিশ ওয়েতে ধরিয়ে ফেলে। আর এগুলো দেখার পরে তো বেবি আর তার ফ্রেন্ডরা অনেক বেশি শকড হয়ে যায়। তারা চিন্তা করে যে এই লোকটা এত অদ্ভুত কেন। তো এরপরে যখন আজ্জু আর তার বন্ধুরা বারের মধ্যে এসে একটা টেবিলে বসে তখন তাদের সামনের টেবিলেই রাঙ্গা নামের সেই লোকটা এসে বসে। আর যখনই রাঙ্গা এখানে এসে বসে তখন বারের মালিক তার কাছে এসে তাকে সালাম দেয়, আর তার সাথে এমন করে কথাবার্তা বলা শুরু করে যেন সে হচ্ছে তার চেয়ে বড় গুন্ডা। আর এগুলো দেখার পরে তো বেবি আর তার গ্রুপ পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা চিন্তা করে যে আমরা তো বারের মালিককেই বিশাল বড় গুন্ডা মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখছি সে হচ্ছে তার চেয়েও বড় গুন্ডা। আর তাছাড়া সে খুবই ভালো মেজাজের ছিল। বেবি তার সাথে খারাপ ব্যবহার করলেও সে বেবির সাথে একেবারেই রুড ব্যবহার করেনি। এই জন্য বেবি গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে, আর যখন রাঙ্গার নজর তাদের দুজনের উপরেও পড়ে তখন সে তাদের তিনজনকেই তার টেবিলে এনে তার নিজের টাকা দিয়ে তাদেরকে বিয়ার খাওয়ায় আর নানান রকমের খাবার দাবারও খাওয়ায়। তো এখানে কথাবার্তা শেষ করে যখন তারা এখান থেকে চলে যাচ্ছিল তখন রাঙ্গা তাদেরকে নতুন করে কালকে আসার জন্য দাওয়াত দিয়ে দেয়। আর এইটা শোনার পরে তো তারা সবাই খুবই হ্যাপি হয়ে যায়, কারণ তারা ফাইনালি বুঝে গিয়েছে যে বিশাল বড় একটা গ্যাংস্টারের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেছে, আর তারা চাইলে তার মাধ্যমেই গুট্টি থেকে প্রতিশোধ নিতে পারবে। কারণ এখন যেহেতু রাঙ্গা তাদের বন্ধু হয়ে গেছে তার মানে তার সমস্ত লোকজনও তাদের ফ্রেন্ড হয়ে গেছে। এই জন্য আজ্জু তার বন্ধুদেরকে নিয়ে প্রতিদিন এই বারে আসা শুরু করে, আর প্রতিদিনই রাঙ্গার সঙ্গে মিট করে এখানে ফ্রিতে খাবার দাবার খায় আর তার সঙ্গে আড্ডা দেওয়া শুরু করে। আর এমন করে করে অনেকগুলো দিন আড্ডা দেওয়ার পরে ফাইনালি তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, আর তার যত লোকজন ছিল তাদের সাথেও তাদের একটা ভালো খাতির হয়ে যায়। তো এমন করেই যখন একদিন তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিল তখন বেবি রাঙ্গাকে জিজ্ঞেস করে ফেলে যে আপনি আপনার পাস্ট লাইফ সম্পর্কে আমাকে একটু বলুন না, যে আপনি আসলে আগে কি করতেন, কি করে এত বড় ব্যবসায়ী হলেন, কি করে এত বড় গ্যাংস্টার হলেন। আর তখন আমরা দেখতে পারি রাঙ্গার একটা লোক তার পাস্ট সম্পর্কে তাকে ক্লিয়ার করে বলা শুরু করে। সে বলে যে আজ থেকে অনেক বছর আগে আমাদের রাঙ্গা ভাই একটা জুসের দোকানে কাজ করত, যেখানে তাকে খুবই কম স্যালারি দেওয়া হতো। তবে সে এই কাজটা এই জন্য করতো যাতে করে সে তার কলেজের ফিস সেই টাকা দিয়ে পরিশোধ করতে পারে। তবে সেই দোকানের মালিক সমস্ত টাকাগুলো শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছিল, আর দুর্ভাগ্যবশত তার সমস্ত টাকাগুলো ডুবে গিয়েছিল। আর এতে করে আমাদের রাঙ্গা ভাইয়েরও অনেকটা ক্ষতি হয়ে গিয়েছিল, কারণ তার যত পরিশ্রমের টাকা পয়সা ছিল সেগুলোও পানিতে ডুবে গিয়েছিল। তবে এর কয়েক বছর পরে সেই কোম্পানিটা রকেটের মতো উপরের দিকে যাওয়া শুরু করে, আর তাদের যত টাকা সেখানে লাগানো ছিল সেই সমস্ত টাকাগুলো 40 গুণ বেশি হয়ে তাদের কাছে ব্যাক করেছিল। আর এতে করেই রাঙ্গা ভাই লালে লাল হয়ে গিয়েছিল, কারণ যেই দোকানের মালিক ছিল সে তো অলরেডি ভয়ে পালিয়ে চলেই গিয়েছিল। এরপরে রাঙ্গাবাই সেই সমস্ত টাকাগুলোকে উঠিয়ে সেটা দিয়ে একটা বিশাল বড় জমি কিনেছিল, যেই জমির উপরে আজকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। আর সেই জন্যই রাঙ্গাবাই কোটিপতি হয়ে গেছে, আর সেই টাকা দিয়েই আমরা মজমাস্তি করছি। তবে এটা তো হচ্ছে রাঙ্গাবাইয়ের গরিব থেকে বড় লোক হওয়ার গল্প, কিন্তু সে কী করে ক্রাইম করে করে বিশাল বড় গ্যাংস্টারে পরিণত হলো সেই গল্পটা এখনও বাকি। আসলে তার গুন্ডা হওয়ার গল্পটা ছিল কিছুটা এইরকম। সে একদিন যখন জুসের দোকানে কাজ করছিল তখন এখানে কিছু গুন্ডারা এসে নিজেদের মধ্যেই তর্কাতর্কি করা শুরু করে দিয়েছিল। আর এই গুন্ডারা ছিল রেড্ডি নামের একটা গুন্ডার লোক। আর যখন তারা এখানে তর্কাতর্কি করছিল তখন এগুলো রাঙ্গার একেবারেই সহ্য হচ্ছিল না। এই জন্য সে গিয়ে তাদেরকে থামানোর ট্রাই করছিল, মানে যাতে করে তারা এখানে তর্কাতর্কি করে কাস্টমারদের ডিস্টার্ব না করে। তবে এতে করে সেই গুন্ডাদের মাথা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, আর তারা উল্টো রাঙ্গার উপরেই আক্রমণ করার ট্রাই করেছিল। তবে রাঙ্গা হচ্ছে গিয়ে রাঙ্গা,
সে তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করে তাদের হাড্ডি মাংস এক জায়গায় করে তো ফেলেই, বরং সে রেড্ডিকেও পেটানোর জন্য তার দিকে ছুটে যায়। তবে এগুলো দেখার পরে রেড্ডি তার উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ সে এমন একটা লোককেই এতদিন ধরে খুঁজছিল যে কিনা একাই 10-15 জনকে পেটাতে পারে। আর এই জন্য ফাইনালি রাঙ্গাকে রেড্ডি তার নিজের গ্যাংয়ের মধ্যে নিয়ে নেয়। তবে বসের গুন্ডা হয়ে যাওয়াতে তার মা তার উপরে একেবারেই হ্যাপি ছিল না, এই জন্য সে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে দিয়েছিল। আর সে বলেছিল যে যদি তুমি গুন্ডা হয়ে থাকতে চাও তাহলে আমি এখানে থাকবো না। তবে বস তারপরও তার মায়ের কথা শুনেনি, এই জন্য তার মা তাকে ছেড়ে দিয়ে চিরজীবনের জন্য চলে গিয়েছে। তবে যখন বসের কাছে এত টাকা দেখতে পেয়েছে সেই জুসওয়ালা, মানে আগের যেই দোকানদার ছিল, তখন সে বসের কাছে এসে তার কাছে নতুন করে টাকা দাবি করা শুরু করেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে বসের মাথা অনেকটাই গরম হয়ে গিয়েছিল, এই জন্য সে সেই দোকানদারকে মেরে তার রক্ত দিয়ে ঘরটাকে পেইন্ট করে নিয়েছিল। আর এইগুলো শোনার পরে তো আজ্জু আর তার ফ্রেন্ডের 12টা বেজে যায়, কারণ তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে তাদের মনে হচ্ছিল যে হয়তোবা এই গুন্ডাগুলো তাদের বস সম্পর্কে একটু বাড়িয়ে বলছে, কারণ একটা মানুষ এতটা ভয়ঙ্কর কী করে হতে পারে। তো এরপরে পরদিন সকালবেলা রাঙ্গা আজ্জু আর তার গ্রুপকে কল দেয় আর তাদেরকে বলে যে আমাদের একটা বদমাশ গ্রুপের সাথে ফাইট হতে যাচ্ছে, যদি তোমরা দেখতে চাও তাহলে চলে আসো, কারণ এই ফাইটটা অনেকদিন পরে হচ্ছে আর এটা খুবই ইন্টারেস্টিং একটা ফাইট হতে যাচ্ছে। আর এগুলো শোনার পরে তো আজ্জু আর তার গ্রুপ হাসতে হাসতে রাজি হয়ে যায় আর সন্ধ্যাবেলায় তারা চলে আসে ফাইটটা দেখার জন্য। তবে এখানে ফাইট যখন শুরু হয়ে যায় তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে যে রাঙ্গা তো কারো গায়ে হাত পর্যন্ত তুলছে না, মানে সে তো কাউকে নিজে নিজে মারছেও না, বরং তার লোকজনই সবাইকে আচ্ছা রকম করে ধোলাই করছে। আর রাঙ্গা তাদেরকে শুধুমাত্র ইনস্ট্রাকশন দিচ্ছিল আর এই ব্যাপারগুলোকে শুধুমাত্র এনজয় করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন রাঙ্গার লোকজনের কাছে তারা জিজ্ঞেস করে তখন রাঙ্গার লোকজন তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে আসলে যখন রাঙ্গার মা তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তখন কিছুদিন পরে রাঙ্গা এই ব্যাপারটা অনুভব করতে পেরেছিল যে আসলে সে যেই রাস্তায় গিয়েছে এই রাস্তাটা তার জন্য মোটেও ঠিক না, মানে সে ভুল একটা রাস্তা চুজ করেছে। এই জন্য সে তার মায়ের কাছে পরবর্তীতে মাপ চাওয়ার জন্য গিয়েছিল। তবে ততদিনে তার মায়ের মৃত্যুই হয়ে গিয়েছিল, মানে সে পরপারে চলে গিয়েছিল। এই জন্যই তারপর থেকে আমাদের বস কসম করে নিয়েছিল যে সে আর কোনোদিনও কারো উপরে হাত তুলবে না। আর এই জন্যই আমরা সবাইকে আচ্ছা রকম করে ধোলাই করি আর বস দূরে দাঁড়িয়ে আমাদেরকে শুধু ইনস্ট্রাকশন দেয় যে কী করে তাদেরকে মারতে হবে। তো এরপরে পরদিন সকালবেলা রাঙ্গা তার যে সেকেন্ড বাংলোটা আছে সেটা আজ্জু আর তার গ্রুপকে থাকার জন্য দিয়ে দেয় আর তাদেরকে একটা বুলেটও দিয়ে দেয় যাতে করে এইটার মাধ্যমে তারা কলেজে যাতায়াত করতে পারে। তবে যখন তারা কলেজে এই বাইকটা নিয়ে যায় তখন এটা দেখার পরে গুড্ডি তাদের উপরে প্রচণ্ড রাগ করে, এই জন্য সে জোর করে তাদের থেকে চাবি নিয়ে নেয় আর তাদেরকে হুমকি দিয়েও বলে দেয় যে তোমরা পরবর্তীতে এই বুলেট নিয়ে আর কোনোদিনও কলেজে আসবে না, তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দেব, কারণ তোমরা হচ্ছে এখনও জুনিয়র, সো বুলেট নিয়ে আসার অধিকার এখনও তোমাদের হয়নি। আর এই সমস্ত ব্যাপারগুলোতে আজ্জু আর তার গ্রুপ প্রচণ্ড রাগ করে ফেলে। এই জন্য সন্ধ্যার সময় রাঙ্গার সঙ্গে মিট করেই তারা গুড্ডি সম্পর্কে তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে জানিয়ে দেয়, বরং তারা তো তার সম্পর্কে আরও উল্টাপাল্টা কিছু বাড়িয়েও বলে দেয়। বলে যে গুড্ডি আমাদেরকে টর্চার করতে করতে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে, আমাদের হাড্ডি মাংস একবার ভেঙে গুঁড়ো করে দিয়েছিল। আর তাছাড়া আজকে সে আমাদেরকে থ্রেট করে বলে দিয়েছে যাতে করে কালকে থেকে আমরা বুলেট নিয়ে আর না যাই, কারণ আমরা নাকি জুনিয়র আর জুনিয়রদের বুলেট নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে রাঙ্গার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে বলে যে ঠিক আছে, তোমরা কালকে পর্যন্ত ওয়েট করো, কালকে তোমাদের কলেজে আমি আসছি আর আমি দেখছি সেই গুডটিকে কী করে টাইট করতে হয়। তো এরপরে পরদিন সকালবেলা যখন রাঙ্গা তাদের কলেজে চলে আসে তখন বেবি প্রথমেই গুড্ডিকে কল দিয়ে উল্টাপাল্টা গালাগালি করা শুরু করে। আর এতে করে প্রচণ্ড মাথা গরম করে যখন গুড্ডি তার লোকজন নিয়ে তাদের কাছে চলে আসে আর বেবিকে জোরে একটা চড় মেরে দেয় তখনই রাঙ্গার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য রাঙ্গা যখনই ইনস্ট্রাকশন বলে দেয় তখন রাঙ্গার গুন্ডারা এক এক করে গুড্ডি আর তার বন্ধুদেরকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে, তাদেরকে পেটাতে তাদের অবস্থা খারাপ করে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এরপরে রাঙ্গা গুড্ডিকে কলেজের সবার সামনে থ্রেট করে বলে যে আজকের পর থেকে যদি এই তিনজনের উপরে কেউ চোখ তুলেও তাকায় তাহলে তার চোখ আমি তুলে ফেলবো, কারণ তারা হচ্ছে গিয়ে আমার লোক আর আমার লোকের উপরে কেউ আক্রমণ করবে এটা আমি কোনোভাবেই সহ্য করব না। সো যদি এরপরে পরবর্তীতে কেউ এমনটা করার ট্রাই করে তাহলে তাদের অবস্থাও এমনটাই হবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন আজ্জু আর তার গ্রুপকে বুলিং করা তো দূরের কথা, তাদের দিকে তাকানো পর্যন্ত যাবে না। তো এরপর আমরা দেখতে পারি আজ্জু আর তার গ্রুপকে কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর তাদের চেম্বারে ডাকে আর তাদের সবাইকে বলে যে তোমাদের পারফরমেন্স অনেকটা কমে গিয়েছে আর তাছাড়া তোমরা পরীক্ষাতেও ফেল করেছো, সো তোমাদের কাছে মাত্র 15 দিন সময় আছে, তোমাদেরকে রিটার্ন আরও একটা এক্সাম দিতে হবে। যদি সেই পরীক্ষাতেও তোমরা ফেল করে ফেলো তাহলে তোমাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর হ্যাঁ, আরও একটা ব্যাপার মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, তোমার যেই গুন্ডা বাহিনী আর গুন্ডা ফ্রেন্ড আছে তার সাথে কিন্তু মোটেও আমি ফাইট করতে যাব না, কারণ আমি হচ্ছে তার চেয়ে এক লেভেল উপরের মাল। আর এইটা বলেই সে তার একটা গান বের করে তাদের সামনে শো করে। আর এইটা দেখার পরে তো আজ্জু আর তার গ্রুপের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে প্রফেসর কি জিনিস।
তো এখন যেহেতু কলেজে টিকে থাকতে হলে তাদেরকে পড়তে হবে আর পড়ে তাদেরকে পরীক্ষায় পাশ করতে হবে, এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা যেই কোনো ওয়েতে 15 দিনের মধ্যে সিলেবাস শেষ করবে। তবে যখনই তারা পড়তে বসতো তখনই রাঙ্গা তাদেরকে কল করে তারা এখানে আসার জন্য বলতো, কারণ রাঙ্গা তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ফাইট দেখাতে নিয়ে যেত। আর বেচারারা চাইলেও না করতে পারছিল না, কারণ একেতে রাঙ্গা হচ্ছে গিয়ে গ্যাংস্টার, দ্বিতীয়তে তার মাথা হচ্ছে প্রচণ্ড গরম, আর 3 নম্বর হচ্ছে তাদেরকে থাকার এবং খাওয়ার জায়গা রাঙ্গাই দিয়েছে। তবে এমন একটা মারামারির মধ্যে যখন রাঙ্গার গ্রুপ ফাইট করছিল তখন তাদের অপোনেন্ট ছিল একটু বেশি শক্তিশালী, এই জন্য রাঙ্গার গ্রুপকে তারা আচ্ছা রকম করে ধোলাই করছিল, আর বাধ্য হয়ে রাঙ্গার তার গ্রুপকে জীবন বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে হয়। তো এরপরে যখন পরদিন আজ্জু আর তার বন্ধুরা আবারও পড়ালেখা করার ট্রাই করে তখন আবারও রাঙ্গা নতুন একটা বাহানা নিয়ে হাজির হয়ে যায় আর সে তাদেরকে আবারও ডিস্টার্ব করা শুরু করে। এইবার তো সে 2টা প্রস্টিটিউটও সঙ্গে নিয়ে এসেছিল যাতে করে আজ্জু আর তার বন্ধুরা একটু ভালো করে এনজয় করতে পারে। তবে এরপরে তাদের সঙ্গে সে একটা গেম খেলার সিদ্ধান্ত নেয়। রাঙ্গা তাদেরকে বলে যে এখানে তোমাদেরকে এক একটা করে মুভির নাম গেস করতে হবে, আর যে ভুল অ্যান্সার দিবে তাকে আমার গুন্ডারা এসে আচ্ছা রকম করে ধোলাই করবে। আর এগুলো শোনার পরে তো বেবির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ বেবি এমনিতেও মুভি টুভি দেখতো না আর তার মুভির নামটা এমনিতেও মনে থাকতো না। আর এরপরে যখন সত্যি সত্যি বেবির পালা চলে আসে তখন বেবির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ সে অনেক ট্রাই করার পরেও কোনোভাবেই আসল মুভির নামটা বলতে পারছিল না। কিন্তু যখন অনেকভাবে তাকে হিন্ট দেওয়া হয় তখন সে কোনো রকমে সেই মুভির নামটা বলে দেয়, যেই জন্য রাঙ্গা আর তাকে তেমন কিছু করে না। আর এরপরে যখন রাঙ্গা এখান থেকে চলে যায় তখন বেবির একটা জিনিস মনে পড়ে যে রাঙ্গার লোকজন তাকে বলেছিল যে রাঙ্গা সেই জুসের দোকানদার মালিককে মেরে তার রক্ত দিয়ে পেইন্ট করেছিল। এই জন্য সে দেয়ালের রং যখন ঘষে দেখার ট্রাই করে তখন সে আসলেই দেখতে পারে দেয়ালের নিচের অংশ হচ্ছে লাল। আর এইটা দেখার পরে তো তাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর যখন তারা কিচেনের মধ্যে ভালো করে চেক করে তখন তারা দেখতে পারে সেই দোকানদারের লাশটাকেও এখানে পোতার একটা দাগ আছে। আর এইটা দেখার পরে তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ এতদিন ধরে তারা ভাবছিল যে রাঙ্গার নামে যেই সমস্ত কথাবার্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এই সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে গিয়ে মিথ্যা, কারণ রাঙ্গার পার্সোনালিটির সাথে এই সমস্ত কথাবার্তাগুলো একেবারেই যাচ্ছিল না। কিন্তু এখন এগুলো দেখার পরে তারা এটা প্রমাণ পেয়ে গেছে যে রাঙ্গা হচ্ছে গিয়ে আসলেই একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। মানে তারা ভুল করে হলেও একটা বিশাল বড় গ্যাংস্টারের সাথেই বন্ধুত্ব করে নিয়েছে। এখন যদি তারা বন্ধুত্ব ছিন্নও করতে চায় তাহলেও হয়তো তাদের কপালে বিপদই আছে। তো এখন ফাইনালি তারা এই 3 বন্ধু সিদ্ধান্ত নেয় তারা রাঙ্গার সাথে আর থাকবে না, কারণ রাঙ্গা একেতে তাদেরকে পড়তে দিচ্ছে না, দ্বিতীয়তে তাদেরকে বারবার করে ডিস্টার্ব করছে, আর 3 নম্বর হচ্ছে যদি তারা রাঙ্গার সাথে 19 থেকে 20 করে ফেলে তাহলে রাঙ্গা তো যে কোনো সময় তাদেরকেও মেরে ফেলতে পারে আর তাদের রক্ত দিয়ে হয়তো আরেকটা দেয়াল পেইন্ট করে দিবে। আর এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে যখন তারা যাচ্ছিল তখনই রাস্তায় রেড্ডির লোকজন তাদেরকে ধরে ফেলে আর তাদেরকে জোর করে রেড্ডির কাছে নিয়ে আসে। আর তখন রেড্ডি তাদের সবাইকে বলে যে রাঙ্গা আমার সমস্ত পাওয়ার ছিনিয়ে নিয়েছে, তাছাড়া এখন মানুষজন আর আমাকে চেনে না, এখন সবাই রাঙ্গাকে চেনে। সো এই জন্য আমি তোমাদের 3 জনকে একটা অফার দিচ্ছি, যদি তোমরা এখান থেকে জীবিত বেঁচে যেতে চাও তাহলে তোমাদেরকে আমার একটা কাজ করতে হবে। তোমরা শুধুমাত্র আমাকে সেই টাইমে কল করবে যখন রাঙ্গা একা থাকবে, কারণ তখন রাঙ্গাকে শিকার করা আমাদের জন্য অনেকটা সহজ হবে। তবে যদি তোমরা আমাদের সাথে বেইমানি করার ট্রাই করো তাহলে তোমাদের পরিণতি হবে সবচেয়ে ভয়ঙ্কর। তো এরপরে এই 3 জন ফাইনালি সিদ্ধান্ত নিয়ে চলে আসে রাঙ্গার সঙ্গে মিট করার জন্য। আসলে তারা এখানে রাঙ্গাকে এইটা বলতে এসেছিল যে তারা এখন আর তার সঙ্গে থাকতে পারবে না, তারা গ্যাং থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তখনই এখানে তারা আরও 2টা লোককে দেখতে পারে যাদের অবস্থা কিনা প্রচণ্ড খারাপ হয়েছিল। আসলে রাঙ্গার লোকজন তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করেছিল, তাও শুধুমাত্র এই জন্য কারণ তারা গ্যাং থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছিল। আর এগুলো দেখার পরে তো তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তারা এই জন্য তেমন কিছু না বলে সেখান থেকে চুপচাপ বেরিয়ে চলে আসে। তারপরে বাসায় ব্যাক করে বেবি তার বন্ধুদেরকে বলে যে দেখো পাশেই একটা হোস্টেলে আমার বন্ধু আছে, যদি তোমরা চাও তাহলে কিছুদিনের জন্য আমরা সেখানে গিয়ে থাকতে পারি। এতদিনে রাঙ্গা আমাদেরকে ভুলে যাবে আর পরবর্তীতে আমরা আবারও নর্মাল একটা লাইফ লিড করার জন্য এখানে চলে আসবো। আর এইটা শোনার পরে এই প্ল্যানিংটা তাদের কাছে সঠিক মনে হয়, এই জন্য তারা 3 জন মিলে চলে আসে বেবির ফ্রেন্ডের এখানে থাকার জন্য। আর কিছুদিন ধরে তারা এখানেই থাকা শুরু করে। তবে যখন তারা গায়েব হয়ে যায় তখন রাঙ্গার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এখন রাঙ্গার মনে হয়েছিল যে হয়তোবা গুট্টি আর তার বন্ধুরাই তাদের 3 জনকে ধরে নিয়ে গেছে, এই জন্য সে কলেজে গিয়ে গুট্টি আর তার বন্ধুদেরকে আচ্ছা রকম ধোলাই করে, তাদের হাড্ডি মাংস সে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আর এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো নিউজ চ্যানেলেও চলে আসে। আর যখন তারা টিভিতে এই ব্যাপারগুলো দেখতে পারে তখন তারাও পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা চিন্তা করছিল যে বেচারা গুট্টির কী অবস্থা, এখন সে শুধুই আমাদের জন্য মার খাচ্ছে। তবে তখনই বেবির কাছে তার মায়ের একটা কল আসে। তবে যখনই বেবি কলটা পিক করে
তখন অন্য সাইড থেকে রাঙ্গা তার সঙ্গে কথাবার্তা বলছিল। এইটা শোনার পরে তো তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। এখন তাদের কাছে আর অন্য কোনো অপশনও ছিল না। রাঙ্গা দ্রুত তাদেরকে তার সঙ্গে মিট করার জন্য বলে, কারণ রাঙ্গা তাদেরকে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই জন্য তারা বাধ্য হয়েই রাঙ্গার সঙ্গে মিট করতে কোনো ভয় ডর না পেয়েই চলে আসে আর তাকে উল্টা পাল্টা মুখ দিয়ে যা আসে সেগুলোই বলা শুরু করে। তারা বলে যে আমরা তো এখানে পড়তে এসেছিলাম, কিন্তু তুমি দেখো তুমি আমাদের সাথে কি করছো, তুমি আমাদেরকে গুন্ডা বানিয়ে দিচ্ছ। আর তাছাড়া তারা মুখ ফুসকে এইটাও বলে ফেলে যে তার সাথে তারা বন্ধুত্ব শুধুমাত্র এই জন্য করেছিল যাতে করে তারা গুড্ডিকে টাইট করতে পারে। আর এইটা শোনার পরে রাঙ্গার মন ভেঙে চুরমার হয়ে যায়, কারণ রাঙ্গার মায়ের মৃত্যুর পরে রাঙ্গার কাছে আর আপন বলতে কেউই ছিল না। রাঙ্গা এতগুলো বছর পরে এই তিনজনকে নিজের আপন মনে করেছিল, কিন্তু এখন এই তিনজনও তাদের সাথে বন্ধুত্ব করেছে নিজের স্বার্থের জন্য, মানে তারা তাকে ব্যবহার করার ট্রাই করেছে। তো এখন তারা তিনজন মিলে প্ল্যানিং করে যে তারা রেড্ডির মাধ্যমে রাঙ্গাকে খুন করবে, কারণ যদি রাঙ্গাকে তারা মারতে না পারে তাহলে রাঙ্গা কোনোদিনও তাদের পিছু ছাড়বে না। আর এখন যেহেতু রাঙ্গা একা আছে এই জন্য রেড্ডিকে কল দিলে সে এসে তাকে মেরেই ফেলবে। এই জন্য তারা রেড্ডিকে কলও দিয়ে দেয়। আর যখন এখানে রেড্ডি তার লোকজন নিয়ে চলে আসে তখন রাঙ্গা একটু বেশি ভয় পেয়ে যায়। আসলে রাঙ্গা ভয় পাচ্ছিল তাদের তিনজনের জন্য। সে চিন্তা করছিল যে রেড্ডির গুন্ডারা আবার তাদের তিনজনকে না কিছু করে ফেলে। এই জন্য তাদের তিনজনকে সে একটা রুমের মধ্যে আটকে দিয়ে সে একা চলে আসে রেড্ডির লোকজনের সাথে ফাইট করার জন্য। আর এখানে যখনই রেড্ডির লোকজন তাকে দেখতে পারে তখন তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। তবে যখন রাঙ্গা জানতে পারে যে রেড্ডিকে আর অন্য কেউ ডাকেনি, বরং তারা তিনজনই কল দিয়ে ডেকেছে, তখন তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে চিন্তা করছিল যাদেরকে আমি আপন মনে করছি তারাই আমাকে মারার জন্য লোকজন হায়ার করছে, তাহলে কেন নয় তাদেরকেই শেষ করে দেয়া যাক। এই জন্য ফাইনালি সে তার কসম ব্রেক করে এক এক করে রেড্ডির সমস্ত লোকজনকে পেটানো শুরু করে আর এক এক করে তাদের সবাইকে মারা শুরু করে। আর রেড্ডির সমস্ত লোকজনকে মারার পরে সে রেড্ডিকেও গাড়ির উপরে নিয়ে আচ্ছা রকম ধোলাই করে একটা ছুরি দিয়ে তাকেও সেখানে শেষ করে দেয়। আর এই ফাইটিং সিনটাই ছিল এই মুভির বেস্ট একটা ফাইটিং সিন। আর তাছাড়া যেইভাবে সে রেড্ডিকে মেরেছিল সেটা ছিল মুভির সবচেয়ে ব্রুটাল একটা সিন। আর এগুলো দেখার পরে তো তাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। এখন আজু আর তার বন্ধুরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে রাঙ্গা আসলে খুবই ভয়ঙ্কর একজন ক্রিমিনাল, সে খুবই ব্রুটাল একজন মানুষ। এখন যেহেতু রাঙ্গা এটা জেনে গিয়েছে যে তারাই তাকে মারার জন্য রেড্ডিকে কল দিয়েছে, তার মানে এখন তাদের অবস্থা রাঙ্গা খারাপ করে দেবে। আর আসলে ব্যাপারটা হয়ও এমন। রাঙ্গা প্রচণ্ড মাথা গরম করে একটা কুড়াল নিয়ে এসে তাদেরকে মারার জন্য তাদেরকে খোঁজা শুরু করে। আর রাঙ্গার হাত থেকে বাঁচার জন্য তারা তিনজন একটা কোণায় গিয়ে লুকিয়ে পড়ে। আর রাঙ্গা তন্ন তন্ন করে পুরো ঘরের মধ্যে খোঁজা শুরু করে, কারণ সে চিন্তা করেছিল তাদেরকে যেখানেই পাবে সেখানেই সে মেরে ফেলবে। তবে যখন তাদেরকে সে তন্ন তন্ন করে খুঁজছিল তখনই বেবির ফোনের মধ্যে তার মায়ের কল চলে আসে। আর যখনই সে কলটা পিক করে তখন তার মা তাকে বলে যে তুমি কোথায়, তোমাকে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন কেন পিক করছো না, তোমার জন্য আমি ওয়েট করছি, দ্রুত আমার বাসায় চলে আসো। আর এইটা শোনার পরে রাঙ্গা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে চিন্তা করে যদিও পৃথিবীতে তার মা জীবিত নেই, কিন্তু বেবির মা তো এখন তার মায়ের মতোই, আর সে তো তার জন্য অপেক্ষাও করছে। এই জন্য ফাইনালি সে দরজা ভেঙে যখন তাদের তিনজনকে পেয়ে যায় তখন তাদের তিনজনকে সে কিছু না করার সিদ্ধান্ত নেয়। সে বলে যে চলো এখান থেকে পালিয়ে যাও, তোমাদেরকে আমি কিছু না করার সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের জীবন আমি ভিক্ষা দিয়ে দিলাম। তবে যাওয়ার আগে রাঙ্গা তাদেরকে একটা কন্ডিশনও দিয়ে দেয়। সে বলে যে এখন থেকে তোমাদেরকে ভালো করে পড়ালেখা করতে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সাবজেক্টে ভুলেও ফেল করে ফেলো তাহলে কিন্তু আমি আমার কসম ব্রেক করে আবারও এখানে চলে আসবো আর তোমাদের তিনজনের জীবন আমার নিজের হাত দিয়ে নেব। আর এতে করে তারা তিনজনও রাজি হয়ে যায়। আর তারা এই ব্যাপারটা দেখার পরে একটু বেশি হ্যাপি হয়ে যায় যে রাঙ্গা বাইরে থেকে যতটা কঠোর আর যতটা ব্রুটাল, সে ভেতর থেকে ততটাই সফট আর ততটাই ইমোশনাল। মানে ওভারঅল বলতে গেলে রাঙ্গা যত বড় মাপের একজন গুন্ডা, সে তত বড় মাপেরই একজন ভালো মানুষ। আর মুভির লাস্টে আমরা দেখতে পারি যখন ফাইনালি তাদের রেজাল্ট দেওয়া হয় তখন আমরা দেখতে পারি বেবি কোনো রকমে পাস তো করে ফেলে, তবে স্যান্ডি আর আজও এক এক সাবজেক্ট করে ফেল করে ফেলে। আর যখনই রাঙ্গা এই ব্যাপারটা জানতে পারে তখন সে তার লোকজন নিয়ে এখানে চলে আসে তাদেরকে টাইট করার জন্য। আর একজন ভালো টিচারের মতো বেদ নিয়ে তাদেরকে ফলো করা শুরু করে যাতে করে তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করতে পারে। আর এমনই একটা হ্যাপি এন্ডিং নিয়ে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।